গপুদা জিও গপুদা। মেসমশাই আমাকে ডেকেছেন? হ্যাঁ শোনো গপু, তুমি আমার বাড়িতে আর দিন হইয়া গেল আসো। আচ্ছা তোমার কি কোনো অসুবিধা হয়েছে? কি বলছেন মেসমশাই আপনি? অসুবিধে কেন হবে? মানে খুব খুব অসুবিধে হচ্ছে। এইটা তুমি কেমন কথা কও গপু? জ্ঞান তো আমি তো তোমারে কখনো কোনো অসুবিধায় ফেলাই নাই। মুখে আমি হয়তো অনেক কথাই কইছি। তাহলে হয়তো আপনি অজ্ঞানত মানে নন জ্ঞান অবস্থায় আমাকে ভীষণ অসুবিধায় ফেলে দিয়েছেন। এইটা কেমনে শুনি? কেন মেসমশাই? মাসের মধ্যে 12-15 আমাকে দেখলেই খালি বাড়ি ভাড়া চান, ওটিতে আমারে খুব অসুবিধে হয়। নেহাত আজকে আমি ঠিক করছি মাথা গরম করুম না, তাই তোর এই কথার কোনো জবাব আমি অহন দিতাছি না। হে বাবা, এই দেখুন কেমন রেগে গেলেন। চটে গেলে যে আপনি একেবারে তুই তোকারি শুরু করে দেন সেটা আমি জানি, কিন্তু ইয়াহ, না না, আমি অহনো রাগি নাই। সম্ভাবনা কিন্তু প্রবল। আচ্ছা মেসমশাই, ভাড়া তো মাসে একটি বাড়ি দিতে হয় বলুন, হ্যাঁ? সেই ভাড়া তো আমি প্রতি মাসে একবারই দিতে মিস করি। আপনি তো একবারই তাহলে আমাকে বলতে পারেন, হ্যাঁ মানে আমার উপর একবারই রাখতে পারেন। বারবার রাখলে প্রেসার হাই হয়ে যাবে না? তখন তখন কি হবে? সবাই তো তখন আমাকেই বলবে, গপু তুই থাকতে তোর মেসমশাইয়ের প্রেসার এত উঁচুতে উঠবার সাহস পেল কোত্থেকে? গপু এ বাবা, এ বাবা, এ কি? এই জল 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 গদাই, ওয়াটার ওয়াটার ওয়াটার। দমকল লাইয়া পড়ছে গপুদা। এই যে জল। তোর বাবার মাথায়, মানে বাবাকে দে। খবরদার, আমি কিন্তু তগো আর এইসব ফাইজলামি সহ্য করুন না। এই দেখ মূর্খ, আমি এই জ্যোতিষ শাস্ত্র চর্চা করতাছি। ও বাবা, এ যে দারুণ খবর, ফাইনালি ইন্টারেস্টিং। ইয়েস, আর শুই না রাগ গর্ধব মূর্খ পাষণ্ড মর্কট। এই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রাইতের বেলায় তোর মাথায় সিলিং ফ্যান খুইলা পড়বো। হ্যাঁ, এটা কি কইতাছো বাবা? আমি ঠিকই কইতাছি। এই লেগাই ডাইকা পাঠাইছিলাম এই উজবুকটারে, ওর কপালে বিপদ নাচতাছে। কপালে না, মাথায় মাথায়। কি শোনাইলেন আপনি মেসমশাই? আমার মাথায় সিলিং ফ্যান খুলিয়া পড়িবে? আমার ঘর না ছাড়লে আলবাত পড়বো। আপনার ভবিষ্যৎ বাণী মনে হয় ভুল হচ্ছে মেসমশাই। কি? আমার ভবিষ্যৎবাণী ভুল? কখনো হইতে পারে না। আলবাত ভুল, কারণ আমি যেদিকে মাথা দিয়ে শুই সিলিং ফ্যানটা তার উল্টো দিকে, মানে আমার পায়ের উপর। তাহলে আমার মাথায় পড়বে কেমন করে ওটা মেসমশাই? গপু! এত ঘাবড়াসনি তোরা? তোরা কি ভেবেছিস গদাইয়ের বাবা একাই ভবিষ্যৎবাণী? শুনে রাখ, তোদের এই গপুদা একসময় এই সৌরজগতের সব থেকে বড় জ্যোতিষী ছিল। হ্যাঁ রে হ্যাঁ, তখন আমার নাম ছিল শ্রী শ্রী উড়নচণ্ডী তোতা বাবা। জিও গপুদা জিও। শ্রী শ্রী উড়নচণ্ডী তোতা বাবা। গপুদা, তোমার যত দেখতাছি না কেমন যেন অবাক লাগে। ভাবি, এই পৃথিবীতে কত রকমের প্রাণী ভগবান জন্ম দিছেন। এখন আর কি দেখছিস? আর কতটাই বা অবাক হচ্ছিস? ইন দা ইয়ার অফ খ্রিস্টপূর্ব 313 তখন যদি আমাকে ওই শ্রী শ্রী উড়নচণ্ডী তোতা বাবা রূপে দেখতি, তখন বুঝতি অবাক হওয়া কাকে বলে। ও গপুদা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি রে ঝিনুক, ঠিকই বলছি। সূর্য যে পৃথিবীর চারিদিকে ঘুরে সর্বপ্রথম কে বলেছিল জানিস?
এই তোতা বাবা ওরফে তোদের এই গোপুদা। সূর্য আবার পৃথিবীর চারদিকে ঘোরে নাকি? পৃথিবী তো সূর্যের চারপাশে ঘোরে। এসব তুমি কি ভুলভাল বলছো গোপুদা? ওরে গেরগেন্ডি ভোরাস, খ্রিস্টপূর্ব 313 সালে ঘুরত। তোরা তখন কোথায়? জন্মই তো হয়নি তোদের। তখন একদিন কি হলো জানিস? আমার তোতা উঠতে 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 এসে আমাকে বলল, গুরুদেব পৃথিবীর চারপাশে সূর্যের ঘোরা বন্ধ করতে হবে, এভাবে ঘুরলে সূর্যের চার্জ শেষ হয়ে যাবে, আর সূর্যের আলো অফ হয়ে গেলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এই শুনে তখনই আমি উঠে দাঁড়িয়ে আকাশ বাতাস কাঁপিয়ে ভবিষ্যৎবাণী করলাম, আজ থেকে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরবে, সূর্যের ঘোরা বন্ধ। ব্যাস, এরপর থেকে সেইভাবেই সব চলছে রে। জিও গপুদা জিও! তার মানে তোমার এমন একটা তোতা পাখিও ছিল? তাই তো আমি তখন তোতা বাবা নামেই বিখ্যাত ছিলাম। খাঁচার দরজা খুলে দিলেই তোতা একটা কাগজ খণ্ড আমার হাতে এনে দিত, ব্যাস কেল্লা ফতেই। সেই কাগজেই লেখা থাকতো জগতের সব তাবড় ভবিষ্যৎবাণী। আমার সেই কাগজে লেখা ভবিষ্যৎবাণীগুলো একসঙ্গে ছাপিয়ে জ্যোতিষশাস্ত্র নামে বই বের হয়েছে, আর সেই বই এখন পড়ে গদাইয়ের বাবা। জিও গপুদা জিও! তোমার ওই তোতা পাখিটা কোথায় গোপুদা? ওরে গ্যারগেন্ডি ভরাস, সেই পাখি কি এখনো বেঁচে থাকে? তোতাটাও মরে গেল, আমি ওর জ্যোতিষ বিদ্যা চর্চা ছেড়ে দিলুম। ওই তোতা তো ছিল আমার প্রাণ ভোমরা রে। ওই তোতাটারে তুমি পাইছিলে কই গোপুদা? সে এক বিশাল কাহিনী। ও বলো না বলো। শুনবি তাহলে? শোন, আমি সেবার ঘুরতে ঘুরতে উপস্থিত হলাম নীলাচলাপুরমে। শোনো, এক কাজ করো, তুমি আমাকে দেশের রাজার কাছে বিক্রি করে দাও, তাহলে অনেক মোহর পাবে, তখন তুমি বড় লোক হয়ে যাবে। তুই তুই ঠিক বলছিস হীরামন। আচ্ছা হীরামন, রাজার কাছে কত দাম চাওয়া যায় বলতো? সেসব তোমাকে ভাবতে হবে না, সে কথা আমি নিজেই রাজাকে বলবো। তুমি শুধু আমাকে রাজার সামনে হাজির করাও। এই হীরামন তোতাটি খুব সুন্দর, তাতে কোনো সন্দেহ নেই। একে আমার বেশ পছন্দ হয়েছে। আপনি একে গ্রহণ করুন মহারাজ। তুমি পাখিটির কত দাম চাও? মহারাজ, এই পাখিটিও নিজের দাম বলবে। হীরামন, বলো দেখি তোমার দাম কত? মহারাজ, আমার দাম 1000 মোহর। কি বলছো হীরামন? তোমার এত দাম হবে কেন? আর তাছাড়া তুমি আমার কোন কাজে লাগবে যে এত দাম বলছো? মহারাজ, আমার দাম বেশি বলে চিন্তা করবেন না, আপনি বেদ ভাইকে মোহর দিয়ে দিন। সে না হয় দিলাম, কিন্তু আমি আপনার কি কাজে লাগবো সেটা কদিনের মধ্যেই দেখতে পাবেন। মহারাজ, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। ঠিক আছে, তাহলে দেখাই যাক। মহারাজের আক্কেল একবার দেখ ছোট, অন্দরমহলে আসার নামই করে না। সারাদিন রাজসভা আর তারপরেই হীরামন তোতা, সময় পাবে কোথা থেকে? সময় পাবে কোত্থেকে? আমরা বুঝি ফেল না? কিছু একটা উপায় বের করতেই হবে। দাঁড়া, মন্ত্রীমশাইয়ের সাথে একবার পরামর্শ করি। বলো দিদি, মন্ত্রীমশাই কি বুদ্ধি দিলেন? খুব ভালো খবর আছে রে ছোট, মহারাজ কাল শিকারে যাবেন, ফিরতে 3-4 দিন লাগবে। এই সুযোগ, এবার হীরামন তোতাকে মারতে হবে, তাহলেই মহারাজ আবার অন্দরমহলে আসার সময় পাবেন। ঠিক বলেছ দিদি। সত্যি হীরামন, তোমার তুলনা নেই। মহারাজ তো বটেই, মন্ত্রীমশাইও তোমাকে খুব বুদ্ধিমান বলে। শুধু ওনারা কেন, রাজ্যের সবাই তাই বলে। ঠিক কথা বুঝলে হীরামন, তাই তোমার কাছে আজ একটা সমস্যা নিয়ে এসেছি। কি সমস্যা মহারানী? আচ্ছা তুমি বলো তো, আমাদের 2 রানীর মধ্যে সবচেয়ে সুন্দর কে? আমি এই খাঁচার মধ্যে থেকে কি করে বলবো যে কে বেশি সুন্দরী? তবে সে কথা বলতে গেলে আমাকে ভালো করে আপনাদের দেখতে হবে, খাঁচার ভেতর থেকে তো বোঝা সম্ভব নয়।
যদি বিশ্বাস করে খাঁচার দরজাটা খুলে দেন তো বলতে পারি। ঠিক আছে, দে রে ছোট, দরজাটা খুলে দে। এবার বলো তো হীরামন, আমাদের মধ্যে কে বেশি সুন্দরী? ওগো রানীমারা, তোমরা এই রূপ নিয়ে এত গর্ব করো তো, কিন্তু যদি জানতে 7 নদীর ওপারে যে কন্যা আছে তার কোরে আঙুলের যোগ্য তোমরা নও। কি এত বড় কথা? ওকে ধর তো ছোট, ধর ধর ধর। সর্বনাশ! দিদি, এবার কি হবে? কি আবার হবে? তাছাড়া গেছে আপদ গেছে। মহারাজ জিজ্ঞেস করলে কিছু একটা বুঝিয়ে দেব। ঠিক বলেছ। তাছাড়া আমাদের আসল রূপ তো এখনো কেউ দেখেনি। হ্যাঁ, আমরা আপনার হীরামনের কথা জানবো কি করে? তাছাড়া আপনি তো হীরামনকে আমাদের কাছেও রেখে যাননি। ঠিক আছে, যেভাবেই হোক আমার হীরামনকে আমি খুঁজে বের করবই। মন্ত্রী, এবার আমি কি করব? আমার হীরামন কোথায় গেল কেউ বলতে পারছে না। শোনো, তুমি রাজ্যে ঘোষণা করে দাও, যে হীরামনকে খুঁজে দিতে পারবে তাকে 1000 মোহর পুরস্কার দেব। এই আপনার তোতা হীরামন মহারাজ। আমি তোমার ওপর সন্তুষ্ট। মন্ত্রী, কাঠুরেকে ওর পুরস্কার দিয়ে দাও। আচ্ছা, তাহলে এই ব্যাপার। দাঁড়াও, আমি ওদের ব্যবস্থা করছি। মহারাজ, আপনার 2 রানী কিন্তু রাক্ষসী। ওরা মানুষের চেহারা ধরে আপনার রানী হয়ে রয়েছে। আপনার মহামন্ত্রীও আপনার ক্ষতি চায়। ঠিক আছে, আমি কোটালকে ডেকে ওদের মৃত্যুর ব্যবস্থা করছি। তুমি নিশ্চিন্তে থাকো। মহারাজ, আপনার 2 রাক্ষসী রানীর তো মৃত্যু হয়েছে। এবার আপনি একটা বিয়ে করুন। আচ্ছা হীরামন, তুমি একটা মেয়ের কথা রানীদের বলেছিলে, তা কি সত্যি? সত্যি মহারাজ, শুধু তাই নয়, আমি আপনাকে 7 নদীর পারে সেই কন্যার কাছে নিয়েও যেতে পারি। তবে আপনাকে আমার সব কথা মেনে চলতে হবে। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। প্রথমে আপনি একটা পক্ষীরাজ ঘোড়ার ব্যবস্থা করুন। কিন্তু পক্ষীরাজ ঘোড়া তো আমার রাস্তা বলে নেই। আছে মহারাজ, চলুন আপনার আস্থা বলে যাওয়া যাক। ওই যে পক্ষীরাজ ঘোড়া মহারাজ। হ্যাঁ, তুমি কি আমার সাথে মজা করছো হীরামন? ওটা পক্ষীরাজ ঘোড়া? মহারাজ, আপনি কিন্তু আমার কথা শুনবেন বলেছেন। এই ঘোড়াটিকে আপনার কচুয়ানরা খেতে না দিয়ে এই অবস্থা করেছে। তাহলে এখন কি করা যায়? ওকে আপনার প্রাসাদের সবচেয়ে যা ভালো খাবার তা 1 মাস ধরে খাওয়াতে হবে। সবচেয়ে ভালো ঘরে রেখে ওর পরিচর্যা করতে হবে। তারপর আপনি নিজেই দেখতে পাবেন এ সাধারণ ঘোড়া নয়। ঠিক আছে, তবে তাই হোক। মহারাজ, ভালো করে শুনুন। আপনি ঘোড়ার পিঠে চেপে বসবেন। তারপর? তারপর ঘোড়াকে হাত দিয়ে আঘাত করে বলবেন, পক্ষীরাজ, আমাকে 7 নদীর পাড়ে সুন্দরী কন্যার কাছে নিয়ে যাও। কিন্তু মনে রাখবেন, একবারের বেশি আঘাত করলেই বিপদ ঘটবে। ঠিক আছে, মনে থাকবে। এবার কি করব হীরামন? মহারাজ, আপনি এই গাছটার উপর আজকের রাতটা কাটিয়ে দিন। আমি যাই ঠোঁটে করে সোনার মটরগুলো কন্যার বাড়ির সামনে ফেলে আসি। মটর ফেললে কি হবে হীরামন? কাল ভোরবেলা উঠে ওগুলো কুড়োতে কুড়োতে কন্যা এই গাছতলায় এলে অমনি কন্যাকে ধরে ফেলে পক্ষীরাজকে বলবেন বাড়ি নিয়ে চলো। ব্যাস, তারপর সোজা বাড়ি। এ কি, এই সোনার মটরগুলো কোথা থেকে এলো? আরে, মটরগুলো তো বনের দিকে চলে গেছে। যাই, কেউ দেখার আগে ওগুলো কুড়িয়ে নি। কে আপনি? আমি 7 নদীর ওপারের রাজা। তোমাকে বিয়ে করতে চাই।
যাবে যাবে আমার সাথে? যেতে পারি, কিন্তু কোনো কিন্তু নয়, আমার সাথে চলো। ঘোড়া, তুমি আমাদের বাড়ি নিয়ে চলো। আসার সময় অনেক তাড়াতাড়ি এসেছিলাম। এই এই পক্ষীরাজ, আমাদের তাড়াতাড়ি নিয়ে চল। এ কি করলেন মহারাজ? বলেছিলাম না একবারের বেশি আঘাত করবেন না। আমি ভুলে গেছিলাম। হীরামন, বলো এবারে কি উপায়? ওকে 1 সপ্তাহ এই জঙ্গলের বাছাই করা ফল এনে খাওয়ান, তারপর আবার ও উড়বে। তাড়াতাড়ি ফল সংগ্রহ করুন মহারাজ। কিন্তু তোমরা কি এখানে একা থাকবে? এই কন্যা কি করবে? আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি আপনার অপেক্ষায় থাকব। হীরামন, তুমি ওর খেয়াল রেখো, আমি ফল সংগ্রহ করেই আসছি। ঠিক বলেছ হীরামন, তোমাদের মহারাজকে আমার খুব পছন্দ হয়েছে। বাড়িতে তো আমার নিজের কেউ নেই, আমি মহারাজের রানী হয়েই ভালো থাকব। তুমি মহারাজকে সুখী করবে কন্যা, কিন্তু এখন আমি যেন বিপদের গন্ধ পাচ্ছি। বিপদ? কি বিপদ? এ কি? কে তুমি কন্যা? এত সুন্দরী। আপনি কে? আমি এই রাজ্যের রাজপুত্র, আর এ হলো আমার মাতুল। আমি তোমাকে দেখে মুগ্ধ কন্যা। তুমি আমার সাথে রাজপ্রাসাদে চলো, আমি তোমাকে বিয়ে করব। না না, তা হয় না রাজপুত্র, আমি মহারাজেরই রানী হব। আমার তাকেই পছন্দ। আর আমার পছন্দ তোমাকে। তুমি যেতে না চাইলে আমি জোর করে তোমায় নিয়ে যাব। তাই বুঝি? তবে এসো, আমাকেও সে যুদ্ধে পরাজিত করো, তারপর ও সব ভেবো। ও, তুমি বুঝি সেই মহারাজ? ঠিক আছে, এসো এসো তবে। তুমি সামনে থেকে লড়াই চালাও, আমি চুপি চুপি পিছন থেকে গিয়ে ওকে আঘাত করছি। চলে এসো তবে, চলে এসো, চলে এসো। মহারাজ, আপনি খুব আহত, কিন্তু সাহস হারাবেন না। আমি খোঁজ নিয়ে জেনেছি এই বনের ধারে এক বৃদ্ধ কবিরাজ থাকেন। ওনার ওষুধ নাকি একেবারে অব্যর্থ। ওনার থেকে ওষুধ এনে আমি আপনাকে সারিয়ে তুলব। কিন্তু কিন্তু ওকে যে ওরা নিয়ে গেল, তুমি তুমি কিছু করতে পারলে না হীরামন? আমি ইচ্ছে করেই বাধা দিইনি মহারাজ। আমি দেখতে চাই ও আপনার যোগ্য কিনা। সেটা কিভাবে বুঝবে? আমি দেখতে চাই ও কিভাবে বুদ্ধি করে নিজেকে ওই রাজপুত্রের হাত থেকে রক্ষা করে। আপনি শুয়ে থাকুন মহারাজ, আমি ওষুধ নিয়ে আসি। এবার আমায় বিয়ে করো। আমি 1 বছর আপনাকে বিয়ে করতে পারবো না। 1 বছর পারবে না? কেন? তার কোনো বিশেষ কারণ আছে নাকি? আপনি ঠিকই ধরেছেন, এই বছর আমি একটি ব্রত পালন করব, তারপর বিয়ে। ঠিক আছে, তবে তাই হবে। সবই তো বুঝলাম, তোমার তো খুব বুদ্ধি হীরামন। ঠিক আছে, আমি যে ফলগুলোর নাম বললাম সেগুলো নিয়ে গিয়ে রাজাকে খাওয়াও। তাতে কি রাজা সেরে উঠবেন? হ্যাঁ, আর যে গাছের কথা বললাম তার পাতা নিয়ে গিয়ে রাজার ক্ষতস্থানে লাগাও, তাহলেই উনি সেরে উঠবেন। যাও, ভগবান তোমাদের ভালো করবেন। আপনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন মহারাজ। আপনি এখানে থাকুন, আমি এখন রাজপুত্রের প্রাসাদে গিয়ে কন্যাকে আপনার কথা জানাচ্ছি। আমি তোমার অপেক্ষায় থাকবো হীরামন। মহারাজ, কবিরাজের ওষুধে সেরে উঠেছেন। পক্ষীরাজও 1 সপ্তাহ ফল খেয়ে ওড়ার জন্য তৈরি। কাল প্রভাতে তুমি বাগানে এসে দাঁড়াবে, আমরা এসে তোমাকে নিয়ে যাব। আমি অপেক্ষায় থাকবো হীরামন। আপনি এসেছেন মহারাজ, আমার যে কি আনন্দ হচ্ছে। তোমাকে কি আমি ভুলতে পারি? তাড়াতাড়ি চলো, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। ওখানে ফিরেই তোমাকে বিয়ে করে আমার রানী করব। মহারাজ, ভোরের আলো ফুটছে, কেউ এসে পড়ার আগে চলুন আমরা রওনা দিই।
এবার আমাদের বাড়ি নিয়ে চলো পক্ষীরাজ। দারুণ দারুণ গল্পটা। ওই মহারাজাই আমাকে তোতাটা উপহার দিয়েছিল রে। ইস, তোতাটা যদি এখন থাকতো। আফসোস করিস না হতকা, তোর বাবাকেও বোঝা, আফসোস করে লাভ নেই। সময় হলেই আমি ভাড়ারে সব টাকা মিটিয়ে দেব। আশায় মিলায় ভাড়া, আফসোসে বহুদূর। কি কেমন দিলুম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.